দিনের বাসি গু খাবে। ঢাকা থেকে রাজশাহী মাত্র কয়েক ঘন্টার পথ, কিন্তু এই একটা ট্রেন যাত্রায় এমন কিছু ঘটবে যা দেখে বুকের ভেতরটা একসাথে কাঁদবে, হাসবে আর থমকে যাবে। কথাশিল্পী হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস। ট্রেনের চার দেয়ালের ভেতরে বন্দি কিছু চেনা অচেনা মানুষের বিচিত্র জীবন। এই ট্রেনে এমন এক সমাজকে দেখানো হয়েছে যেখানে একটা কবিতা লেখার জন্য আস্ত একটা দেশের মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়, যেখানে ছেলে তার জন্মদাত্রী মাকে এক অদ্ভুত উপায়ে মুক্তি দিতে চায়। কেউ ভালোবাসার মানুষকে মনের কথা বলার জন্য ছটফট করছে, তো কেউ স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছে। অঙ্কের দৈত্য এবং সদ্য ভূমিষ্ঠ শিশুর গল্প নিয়ে আজকের এই যাত্রা। কিন্তু আসলে কি শুধু কবিতা লেখার অপরাধে মন্ত্রিত্ব চলে গিয়েছিল? কে এই অঙ্কের দৈত্য, আর কি তার আসল গল্প? ট্রেনের কামরায় এক ডাক্তার কেন ম্যাজিক দেখাচ্ছে? আর যে ছেলেটা এতদিন বুকের ভেতর ভালোবাসা আগলে রেখেছিল, সে কি শেষমেশ বলতে পারবে? এইসব প্রশ্নের উত্তর পেতে একটা সেকেন্ডও মিস করবেন না। এই সিনেমার শেষে আপনার মনে যদি সামান্য উষ্ণতা লাগে, সেটাই আমার সার্থকতা। তাহলে আর দেরি না করে চলুন টিকিট কেটে উঠে পড়া যাক বনলতা এক্সপ্রেসে। সিনেমার শুরুতেই জাফরকে দেখানো হয়। সে তার ফ্রেন্ডের জন্য ওয়েট করছে স্টেশনের সামনে। তার ফ্রেন্ড আসা মাত্রই জাফরকে দেখে জিজ্ঞেস করে, তুই এত বড় ব্যাগ নিয়ে কই যাচ্ছিস? আমাদের তো মাত্র একদিনের যাত্রা। এরা ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য যাচ্ছে। এদের মূল উদ্দেশ্য এক্সাম নয়, এদের মূল উদ্দেশ্য রুবি। জাফর রুবিকে পছন্দ করে। জাফর বড় ব্যাগ নিয়ে বের হয়েছে। তার মা যখন শুনেছে যে সে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তার মা যাবতীয় সব বই তার ব্যাগে তুলে দিয়েছে। জাফরের ফ্রেন্ড তাকে বলে, রুবি এবং ফ্রেন্ডসরা যখন তোর এত বড় ব্যাগ দেখবে, তখন বলবে যে আমরা দুইজন হানিমুনে যাচ্ছি। তারা দুইজন ট্রেনের টিকিট ছাড়া ট্রেনে উঠে যায়। এখানে পরিচয় হয় চিত্রার। সে ডক্টর আশাফকে এসে জিজ্ঞেস করছে যে এটা কি স্লিপার কোচ? ডক্টর আশাফ তখন সিগারেট জ্বালাচ্ছিল। সে চিত্রাকে দেখে তার হাতে যে আগুন সে ভুলে গিয়েছিল। তার হাতে তাপ লাগার পরে সে আগুনটি ফেলে দেয়। চিত্রা যখন ট্রেনে তার কম্পার্টমেন্টে যায়, গিয়ে দেখে ভিতরে এক অসভ্য লোক যার নাম রশিদ উদ্দিন। সে সেখানে ধুমসে সিগারেট টানছে। রুমটা একদম বয়লারের মতন অন্ধকার করে ফেলেছে ধোঁয়া দিয়ে। চিত্রা রশিদ উদ্দিনকে বলে যে আমি যতদূর জানি এই কম্পার্টমেন্টে শুধু আমি যাত্রা করব, আর কারো থাকার কথা ছিল না। রশিদ উদ্দিন তাকে কিছু না বলে তাকে ট্রেনের টিকিট দেখায়। চিত্রা রশিদ উদ্দিনকে সহ্য না করতে পেরে বাহিরে চলে আসে এবং ট্রেনের লোককে বলে যে এই লোকটাকে যে কোনো উপায়ে এখান থেকে বের করে দিন, না হলে আমাকে অন্য কোথাও শিফট করুন, কারণ সে ভিতরে বয়লার তৈরি করে ফেলেছে সিগারেট দিয়ে। ট্রেনের লোক চিত্রার পক্ষ নিয়ে কম্পার্টমেন্টের ভিতরে যায় এবং লোকটির সাথে কথা বলে, কিন্তু রশিদ উদ্দিন তার সাথে কথা না বলে তাকে 500 টাকার একটি নোট ধরিয়ে দেয়। আর ট্রেনের লোকটি বাহিরে এসে চিত্রাকে বলে, বয়স্ক লোক সিগারেট খেয়ে মরে যেতে চাচ্ছে, মরে যাক না, আমাদের কি? আপনি বরঞ্চ পাশের কম্পার্টমেন্টের কারোর সাথে কথা বলুন, বলে সে সেখান থেকে চলে যায়। চিত্রা তো পুরোই অবাক। এরপর দেখানো হচ্ছে আজিজ তার ওয়াইফ এবং ছোট্ট একটি মেয়েকে নিয়ে ট্রেনে উঠছে। আজিজের ওয়াইফের নাম আফিয়া আর মেয়েটির নাম নিতু। তখনই ডক্টর আশরাফ এসে তার কাছে সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ চায়। আজিজ বলে, সরেন তো মিয়া, আমার কাছে কোনো ম্যাচ টেস্ট নেই। আফিয়া বলে ওঠে, কি বলেন, আপনি তো সিগারেট খান, আপনি লোকটিকে দিচ্ছেন না কেন, দেন। আজিজ বলে, তুমি জানো না আমি সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছি? আফিয়া বলে ওঠে, আপনি আমাকেই ছেড়ে দিবেন, কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারবেন না। আফিয়া হাসতে থাকে। আজিজ বিরক্ত হয়ে তার ওয়াইফকে নিয়ে ট্রেনে উঠে যায়। আশরাফ আর তার সাথে কথা বলে না। আজিজ যখন তার কম্পার্টমেন্টে ঢুকছিল, চিত্রা তখন বলে, ভাইয়া আপনার সাথে কি কথা বলা যাবে? আজিজ অদ্ভুত ভঙ্গি নিয়ে বিরক্তি ভাব দেখিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। চিত্রা হতবিম্বর হয়ে যায়। সে পাশের কম্পার্টমেন্টে সাজেদা বেগমকে দেখতে পায়। সে উকি দিয়ে দেখার চেষ্টা করে। সাজেদা বেগম তখন বলে ওঠে, কেরে, দরজার ওখানে কেরে? চিত্রা ভয়ে তার কম্পার্টমেন্টে চলে যায়। সাজেদা বেগম আশরাফের মা। চিত্রা তার কম্পার্টমেন্টে ফিরে আসলে রশিদ উদ্দিন তাকে বলে, তাহলে তুমি সব চেষ্টাই করে দেখলে,
যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। রাশিদ উদ্দিন তার ব্যাগের লোগো দেখে বুঝতে পেরেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আর অন্তিম সময়ে যেহেতু তুমি টিকিট কেটেছ, এই বগির টিকিট অগ্রিম না কাটলে হয়তো টিকিট পাওয়া যেত না। তুমি অন্তিম মুহূর্তে যেহেতু এখানে এসেছো, তার মানে কোনো ভিআইপি তোমার টিকিট কেটে দিয়েছে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমার ভিআইপি হওয়ার কোনো চান্স নেই। তাহলে কোনো আত্মীয়র মাধ্যমে টিকিটটি কেটেছ। চিত্রা বলে যে না, আমার ফ্রেন্ডের মামা টিকিটটি কেটেছে। চিত্রা বলে আমি আমার ফ্রেন্ডকে বলেছি তার মামাকে দিয়ে আমার জন্য দরকার হলে নতুন বগি এখানে অ্যাড করবে, যদি আপনি সিগারেট খাওয়া না থামান। রশিদ উদ্দিন বলে যে না, এর কোনো সম্ভাবনা নেই, কারণ অলরেডি একটি অতিরিক্ত বগি এই ট্রেনের সাথে অ্যাড করা হয়েছে। আর আমি সিগারেটের টান দেওয়া ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। আর সেখানে কোনো ভিভিআইপি যাচ্ছে। সিন চলে আসে মন্ত্রীর কাছে। তার নাম আবুল খায়ের খান। এই যে এতক্ষণ পর্যন্ত ঘটনা বললাম, এই সবকিছু একটি ভয়েস ওভার আমাদের বলছিল, মানে সিনেমাতে বলছিল। সে এবার নিজের পরিচয় দেয়। পরিচয় দেওয়ার সময় দেখানো হয় একটি কফিন, কফিনের ভিতর তার লাশ রয়েছে। এবার তাকে ট্রেনে তোলা হয়, মানে লাশটাকে ট্রেনে উঠানো হয়। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ট্রেনে করে লাশ কেন নেওয়া হচ্ছে, আর এই লাশটাই বা কার? সেটি একটু পরে বলছি। তো চলুন পরের কাহিনী জানা যাক। সিন আবার মন্ত্রীর কাছে আসে। সে শিক্ষামন্ত্রী। এখানে তার ওয়াইফ সুরমাকে দেখানো হয়। সে ছাত্র জীবনে সেও পলিটিক্স করত। সে স্বাধীন চেতা একজন ওমেন। তারা মূলত জার্নি করছে মন্ত্রীর শালের জন্য। মন্ত্রীর শালি মাত্র বিয়ে করেছে। তার হানিমুনের জন্যই এই ট্রিপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এক কথায় তার শখ ছিল এইভাবে সে যাত্রা করবে। তবে মন্ত্রী আর মন্ত্রীর ওয়াইফের একটা আফসোস, তাদের সন্তান হচ্ছে না। সন্তানের টপিকস থেকে চলে আসে সিন আজিজের কাছে। আজিজের বউ তাকে বলছে, তুমি বছরে বছরে সন্তান আমার পেটে দেওয়া ছাড়া আর কি করতে পারো? মানে তারা ঝগড়া করছে। আফিয়া 9 মাসের প্রেগনেন্ট। এই বিষয়টি তার জামাইয়ের কাছে বলে। এর আগেও কয়েকটি বাচ্চা তাদের নষ্ট হয়েছে। আজিজ মূলত তার গ্রামের বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য যাচ্ছে, মানে কাগজপত্র ঠিক করবে সেজন্য যাচ্ছে। তার বউ জেদ ধরায় তার বউকেও নিয়ে যাচ্ছে সাথে। নিতু এতে অনেক বিরক্ত। অবশেষে নিতু ট্রেনের বগি থেকে বের হয়ে আসে। পাশের কম্পার্টমেন্টে দেখানো হয় চিত্রা রশিদ উদ্দিনকে বলছে যে আপনি কি একটু সিগারেট বাইরে যেয়ে খেতে পারেন না? রশিদ উদ্দিন বলে যে না, আমি তো আতো পারি না। রশিদ উদ্দিন চিত্রাকে জিজ্ঞেস করে, তোমার নাম জানো কি? সে বলে চিত্রা। রশিদ উদ্দিন বলে, তুমি তোমার নামের অর্থ জানো? চিত্রা বলে না, সে কিন্তু তার নামের অর্থ জানে, তারপরও সে না বলেছে। রশিদ উদ্দিন বলে যে আগে মেয়েদের নাম ফুলের নামে রাখা হতো, এখন নদীর নামে রাখা হয়। চিত্রা একটি নদীর নাম। চিত্রা মনে মনে চিন্তা করে যে এই বুড়ো যদি আর একটা কথা বলে তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব। আর এই বিষয়গুলো কিন্তু বলছে ওই যে ওই লাশের কণ্ঠ। রশিদ উদ্দিন চিত্রাকে বলে, তোমার নাম কিন্তু আরিয়াল খা হলে ভালো হতো। চিত্রা বিরক্ত হয়ে আর একটি কথা না বলে কম্পার্টমেন্ট থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় ডক্টর আশরাফের সাথে তার দেখা হয়। ডক্টর তার মায়ের জন্য চা নিয়ে আসছিল। সে সরাসরি তাদের কম্পার্টমেন্টে ঢুকে যায়। ডক্টর কম্পার্টমেন্টে ঢুকতেই তার মা একটি গন্ধ পায়। তার মা বুঝতে পারে যে ডক্টর সিগারেট খেয়ে এসেছে। সে তাকে বলে, এরকম মিথ্যা কোনো কিছু বললে ধরা পড়লে তোর মতন ড্যাম ড্যাম করে চেয়ে থাকতো। ডক্টর তার মায়ের উপর বিরক্ত হয়ে কম্পার্টমেন্ট থেকে বের হয়ে আসে। গান বাজনা চলছে মন্ত্রীর কম্পার্টমেন্টে। সেখানে মন্ত্রীর শালী, মন্ত্রী শালীর জামাই খুব নাচানাচি করছে। মন্ত্রী এটি দেখে তো একদম বিরক্ত। এ কোন প্রাণী, কোন এলিয়েন, কিভাবে নাচছে তুমি দেখো। অবশেষে মন্ত্রী ফয়সালকে বলছে, তুমি তো রেগুলার জিম করো, সেখানে কি নাচানাচিও করো নাকি? ফয়সাল একটু লাজুক ভঙ্গিতে, জি দুলা ভাই, মাঝে মাঝে একটু নাচতো করি। তখন মন্ত্রী বলে ওঠে, তুমি আর যাই করো, নাচানাচি করো না, কারণ ট্রেনের অন্যান্য বগির লোকজনরা যদি দেখে তাহলে আমাদের সমস্যা হতে পারে। মানে সেখানে সবাই মুচকি হেসে ওঠে মন্ত্রীর কথা শুনে। সুরমা এসে তার বোন এবং বোন জামাইকে একটু সাহস দেয়, আরে না না, তোমরা ভালো করেছো। চিত্রা এদিকে খাবারের কম্পার্টমেন্টে বসে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার ফ্রেন্ডকে বলছে মামাকে আর বিরক্ত করার দরকার নেই। কিন্তু অপর পাশে দেখানো হয় তার ফ্রেন্ড লিলি একটি বিয়ে বাড়িতে বসে খাবার খাচ্ছে। সে জিজ্ঞেস করে, তুই কই? লিলি বলে, কেন বিয়ে বাড়িতে আমি খাবার খেয়ে যাব না, মাত্র খাবার সার্ভ করছে। তখনই ফোনের কানেকশন কেটে যায়। ডক্টর এসে চিত্রের সামনে বসে পড়ে এবং কার্ড নিয়ে তাকে ম্যাজিক দেখায়। তাদের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয়। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। ডাক্তার চিত্রাকে অফার করে সে তার মায়ের সাথে থাকতে পারে। ডাক্তার বলে যে আমার মা অনেক বিরক্তিকর। চিত্রা বলে এই বয়সে মায়ের ভালোবাসা বিরক্তই মনে হবে।
ডাক্তার বলে, না, আমারই উপকার হবে। আমি গত ১ বছর ধরে চেইন স্মোকার হতে চাচ্ছি। লোকটির সাথে থাকলে হয়তো আমার সেটি হয়ে যাবে। এই বলে চিত্রাকে এসে জিজ্ঞেস করে, আমি একটা সিগারেট ধরাই? চিত্রা পারমিশন দিয়ে দেয়। তখনই ট্রেনে স্টাফ এসে বলে যে আপনার মা আপনাকে খুঁজছে। ডাক্তার তার মায়ের কথা শুনে তাড়াতাড়ি সিগারেট ফেলে দেয়। সিন চলে আসে রুবি আর জাফরের কাছে। রুবি জাফরকে বলছে যে আমার যদি চান্স না হয় তাহলে হয় আমাকে বিয়ে দিয়ে দিবে, না হলে বিদেশ পাঠিয়ে দিবে, না হলে দুটিই হতে পারে, কোনো বিদেশির সাথে বিয়ে দিয়ে বিদেশ পাঠিয়ে দিবে। সে জাফরকে বলে, তোমার ফ্রেন্ড যে জোর করে আমার সাথে যাওয়ার জন্য এখানে নিয়ে এসেছে, তুমি কখন আমাকে বলবে? জাফর কিছু বলে না, মনে হচ্ছিল সে শরম পাচ্ছে। তখনই ট্রেনের টিটি আসে। সে টিকিট চেক করছে। জাফর আর তার ফ্রেন্ড দ্রুত সেখান থেকে কেটে পড়ে। যাওয়ার সময় সে রুবিকে বলে যে আমি খাবারের কম্পার্টমেন্টে যাচ্ছি, তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? রুবি তখন বলে আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না। রুবি তখন জাফরকে বলে একটু সাহস নিয়ে এসো, বিয়ে এবং পড়াশোনা দুটার জন্যই কাজে দিবে। মানে এখানে বোঝা যায় রুবিও জাফরকে পছন্দ করে, কিন্তু জাফর সেটি বুঝতে পারে না, বা বুঝলেও সাহস করে বলতে পারে না। রশিদ উদ্দিনের কম্পার্টমেন্টে সে শুয়ে আছে। মানে তার অঙ্কের কোনো এক সূত্র সে মিলাচ্ছিল। তার চোখ ধরে আসে। তখনই নিতু তার কম্পার্টমেন্টে চলে আসে। নিতু চটাং চটাং তার সাথে কথা বলে। মানে ছোট মেয়ে হলেও সে বুদ্ধিমতির মতন কথা বলে। নিতু রশিদউদ্দিনকে বলে তার বাবা কারো কথা শোনে না, কিন্তু এই প্রথম তার মার কথা শুনতে হচ্ছে, সে বাধ্য হয়েছে। তাই তার বাবা বিরক্ত, তার বাবা মা ঝগড়া করছে, তার আর ভালো লাগছে না, সেজন্য সে বাইরে ঘুরছে। রশিদউদ্দিন বলে যে যাও, তোমার বাবা মার কাছে চলে যাও। নিতু তখন বলে যে আমি আমার বাবারই কথা শুনি না, আর আমি আপনার কথা শুনবো? আপনি বরঞ্চ আর একটি সিগারেট ধরান। বলে নিতু চলে যায়। তার একটু পরে কম্পার্টমেন্টে ডাক্তার আসে। রশিদ মনে করে যে নিতু এসেছে, তাই রশিদ বলে ওঠে, কি হলো আবার নিতু? ডক্টর তখন বলে ওঠে যে আপনার কম্পার্টমেন্টে কেউ এলে তাকে কি নিতু নামে স্বাগতম জানান? চিত্রা ডক্টরের মায়ের কাছে গিয়ে বসে। ডক্টরের মা তখন বলে, তুমি কি জানো আমাদের পাশে কম্পার্টমেন্টে একটি লাশ আছে? তখন লাশের আওয়াজ বলে ওঠে যে এই মহিলা এখনো আমাকে নিয়ে গবেষণা করছে, একে ভয় দেখাতেই হবে। এই বলে লাশের কণ্ঠ সাজেদা বেগমকে একটু ভয় দেখায়। সে ভয়ে চিত্রাকে তার কাছে টেনে নেয়। চিত্রা এবং ডক্টরের মায়ের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তারা দুইজনে ভালো গল্প করতে থাকে। অন্যদিকে রশিদ আর ডক্টরের ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তারা তাদের কম্পার্টমেন্টে বসে মদ পান শুরু করে দেয়। তাদের আসর ভালোই জমে ওঠে। সিন চলে আসে খাবারের বগিতে। জাফর সেখানে বই পড়ছিল। জাফর যখনই টিটিকে সেখানে দেখে, সে দ্রুত বই সামনে নিয়ে পড়তে থাকে। মানে ভয়ে যে সে বই ধরে আছে, বইটি উল্টা, সেটাও সে বুঝতে পারে না। নিতু তখন জাফরকে এসে বলে, আমাকে কি পড়া শেখাবেন, কিভাবে উল্টা বই পড়তে হয়? জাফর তখন বই সোজা করে নেয়। জাফরের সাথে নিতুর বন্ডিং তৈরি হয়, কথাবার্তা বলতে থাকে। তখনই টিটি জাফরকে জিজ্ঞেস করে, হ্যালো ভাই, আপনি কোন বগির, আপনার টিকিট কই? নিতু তখন বুদ্ধি খাটিয়ে বলে, চলো তো মামা, এই লোকটি কেমন জানি, আমাদের কম্পার্টমেন্টে চলো তো। সুন্দর ছেলে দেখলে কি এভাবে তাকিয়ে থাকতে হয়? বলে নিতু জাফরের হাত ধরে নিয়ে চলে যায়। মানে তাকে সেভ করে টিটির কাছ থেকে। এদিকে ডক্টরের মা ডক্টরের সম্পর্কে চিত্রার কাছে আজে বাজে বলতে থাকে। মানে যা না তাও বলে। চিত্রা তখন বলে, আপনি মনে হয় আপনার ছেলের উপর একটু বেশি রাগ। সে বলে, আমার ছেলে একটা কাঠবজ্জাত। এদিকে রশিদ আর ডক্টর মদ পান করছে। রশিদ বলে, আমি কিন্তু একটা দৈত্য। ডক্টর বলে যে আপনি 3 প্যাক খেয়ে নিজেকে দৈত্য বলছেন। রশিদ বলে, তোমার হয়তো 3 প্যাক, কিন্তু আমার কিন্তু 6 প্যাক। বলে একটি ম্যাগাজিন হাতে ধরিয়ে দেয়। সেখানেই রশিদের পরিচয় চলে আসে সামনে। সে বিখ্যাত একজন অঙ্কবিদ, বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের সে প্রফেসর। চিত্রা এবং ডক্টরের মা সকলের সাথে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। চিত্রা ডক্টরের কাছে আসে। তার মায়ের জর্দার কোটও সে খুঁজে পাচ্ছে না, সেটি শোনার জন্য। এখানে এসে চিত্রা জানতে পারে যে লোকটাকে এত বিদঘুট এবং বিরক্তিকর মনে করছিল, সেই লোকটিই বিখ্যাত অঙ্কবিদ। তাদের দুইজনের মধ্যেও একটি ভালো কেমিস্ট্রি তৈরি হয়ে যায়। এসব বলতেই ডক্টর বলে ওঠে, আমার 4 নাম্বার প্যাক আমার জন্য ওয়েট করছে। বলে সে কম্পার্টমেন্টে আবার ঢুকে যায় মদ পান করার জন্য। ওদিকে নিতুর বাবা মা নিতুকে খুঁজে পাচ্ছে না। আজিজ তার মেয়েকে খোঁজার জন্য কম্পার্টমেন্ট থেকে বের হয়। মন্ত্রী জানতে পারে তার মন্ত্রিত্ব প্রায় চলেই গিয়েছে, এরকম সে নিউজ পাচ্ছে। এত টেনশনের মাঝেও সে তার বউয়ের সাথে ভালো রোমান্স করে। আর আজিজ হুট করে রশিদের কম্পার্টমেন্টে আসে এবং দেখে তারা মদ পান করছে। তার মেয়ের খোঁজ করার পরে সে জানতে পারে তার মেয়ে এখানে এসেছিল, পরে চলে গিয়েছে।
রুবি নিতুকে নিয়ে তার বাবার কাছে আসতে চায়। নিতু রাজি হয় না, কারণ সে তার বাবার কাছে আসলেই তাকে মাইর দিবে। তবে রুবি বলে, চলো আমি তোমায় রেখে আসি। রুবির পিছু পিছু জাফর এবং জাফরের ফ্রেন্ডও আসে। তারা আসতে আসতেই রশিদের রুমে বসে পড়ে। সেখানে তারা ম্যাজিক দেখতে থাকে ডক্টরের। আর এদিকে মন্ত্রীর কম্পার্টমেন্টে মন্ত্রী একটি ব্যান্ড সাথে করে নিয়ে এসেছে। ব্যান্ড তাকে বলছে যে আমি যখন গান গাইবো আপনারা আমাদের সাথে তাল মিলিয়ে শুধু বলবেন ঠেকাই মাথা। মানে দেশাত্মবোধক গানের মা বোন করে দিয়েছে, একদম উইয়ার্ড, বিচ্ছিরি। মন্ত্রীর শালী মন্ত্রীকে জোর করে তার রুম থেকে এই গানের আসরে নিয়ে আসছিল। তখনই ট্রেনের লোক লক্ষ্য করে না যে পিছন থেকে মন্ত্রী এবং মন্ত্রীর শালী আসছে। তাদের গায়ের উপর জুসের গ্লাস ফেলে দেয়, আর মন্ত্রীর শালী সেই লোকটিকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। অন্যদিকে দেখা যায় নিতুর বাবা রশিদের কম্পার্টমেন্টে এসে দেখে নিতু এখানে। নিতুকে সে মারাত্মক বকাঝকা করে এবং মারতে মারতে তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। রশিদ বলে যে না, মেয়ের গায়ে এভাবে হাত তোলা ঠিক না। তখন আজিজ ক্ষিপ্ত হয়ে বলে যে ট্রেনের মধ্যে মাদক সেবন করে আবার সে বড় বড় কথা বলছে। পরের সিনে দেখা যায় যে মন্ত্রীর বগিতে মন্ত্রীর শালী শাস্তি স্বরূপ সেই লোকটিকে শাস্তি দেয়, কান ধরে উঠবোস করায়। ট্রেনের লোকটি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মন্ত্রী জিনিসটি ভালোভাবে নেয় না। মন্ত্রী তার শালীকেও কিছু বলতে পারে না। অন্যদিকে ট্রেনের স্টাফরা তাদের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়। তারা ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রীর কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করে। মন্ত্রী এবং মন্ত্রীর বউ এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করে। সেখানে সুরমা জানতে পারে যে তার জামাইয়ের মনে হয় মন্ত্রিত্ব চলে যাচ্ছে। সে জিজ্ঞেস করে কেন এরকম হতে পারে। মন্ত্রী বলে, ওই যে আমি ভার্সিটিতে থাকাকালীন একটা কবিতা লিখছিলাম না, ওই কবিতা মনে হয় প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছে। সুরমা বলে, কিভাবে গেল? মন্ত্রী বলছে, আচ্ছা এটা বাদ দাও, এটা তেমন জরুরি বিষয় না। কিন্তু জরুরি বিষয় হচ্ছে ট্রেনের স্টাফরা যেন মন খারাপ করে আমাদের উপর কোনো আক্রোশ না তৈরি করে। তাই সে তার পিএসকে ট্রেনের স্টাফদের কাছে পাঠিয়ে দেয় বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু তার স্টাফ সেখানে যাওয়ার পরে সেখানে বোঝা যায় অন্য খেলা। মন্ত্রীর পিএস তাদের সাথে যোগ হয়ে যায়। এদিকে চিত্রা আস্তে আস্তে বুঝতে পারে ডক্টরের মার মানসিক সমস্যা রয়েছে। মহিলাটি চিত্রাকে তার ছেলের বউ মনে করছে, তার সাথে সেইভাবেই ট্রিট করছে। চিত্রা ডক্টরকে বলে যে সে তার মায়ের সাথে থাকতে পারবে না। ট্রেন একটি স্টেশনে থেমেছিল। সেখানে চিত্রার চাচা উঠে যায়। চিত্রার চাচা তার একটি ছবি নিয়ে রুবিদের বগিতে সকলকে জিজ্ঞেস করছে, এই মেয়েকে কেউ দেখেছো? রুবি চিত্রার চাচাকে বলে যে না, আমি এই মেয়েটিকে দেখিনি, চিনি না একে। চিত্রার চাচা যখন এদেরকে জিজ্ঞেস করছিল, হঠাৎ সেখানে চিত্রা উপস্থিত হয়ে যায়। মন্ত্রীর বগির বিদ্যুতের সংযোগ কেটে দিয়েছে ট্রেনের লোকেরা মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য। এদিকে আফিয়ার পানি ভাঙা শুরু হয়েছে। তার বাচ্চা প্রসব করার সময় চলে এসেছে। চিত্রার বাবা মা বেঁচে নেই। সে তার আত্মীয় স্বজনদের বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে। চিত্রা তার চাচার বাড়িতেই ছিল। তার একমাত্র ভরসা ছিল তার প্রেমিক রাশেদ। কিন্তু রাশেদ বিয়ের কথা শুনে চিত্রাকে ছেড়ে চলে যায়। চাচা আর চাচি মিলে তড়িঘড়ি করে চিত্রাকে বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই চিত্রা তার বান্ধবী লিলির সহযোগিতায় সেখান থেকে পালিয়ে আসে আর এই ট্রেনে চড়ে বসে। চিত্রা আর তার চাচা কথা বলছিল। তখনই ডাক্তারের মা এটি দেখে ফেলে আর বলে, বৌমা তুমি কার সাথে কথা বলছো? চিত্রা চাচা তো প্রথমে ক্ষেপে যায়, কিন্তু যখন ডক্টর বের হয়ে আসে আর চিত্রার চাচা জানতে পারে যে ছেলে ডক্টর, সে তখন মেনে নেয়। চিত্রা সেখানে আর কিছু বলে না। এদিকে রশিদ এসব দেখে রুম থেকে বের হয়ে বলে, ছেলের মা তো এখানে উপস্থিত ছিলই, চাচাও চলে এসেছে, 7 কলা পুরো হলো। ওদিকে আজিজ ট্রেনের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করছে ডাক্তার বা হসপিটালের ব্যবস্থা আছে কিনা। ট্রেনের লোকজন তো আজিজের উপর ক্ষেপে যায়, বলে জঙ্গল দিয়ে ট্রেন যাচ্ছে, এই জঙ্গলে আমি হসপিটাল কোথায় পাবো? রশিদ, ডক্টরের মা সকলে মিলে চিত্রার চাচাকে বোকা বানাচ্ছিল। চিত্রা তখন বলে, আপনার সাথে একটু কথা আছে, মানে ডক্টরকে বলে। ডক্টর আর চিত্রা বাহিরে যখন এসে দুইজনে কথা বলছিল, তখন ট্রেনের লোক এসে বলে, চিত্রাকে বলে যে আপনি ডাক্তার না? চিত্রা বলে, আমি কেন ডাক্তার হতে যাব, এ ডক্টর। ট্রেনের লোকটি বলছে যে আহারে, যদি মেয়ে ডাক্তার হতো তাহলে ঘটায় দিতে পারতাম। ডক্টর জিজ্ঞেস করে কি? ট্রেনের লোক বলে, এখনো হয়নি, তবে হবে। আর ওদিকে মন্ত্রীর কেবিনে মন্ত্রীর সেই শালীর জামাই একটি ক্যামেরাম্যানকে নিয়ে এসেছিল।
সে ক্যামেরাম্যান মন্ত্রীকে বলছে, আপনার উপর ডকুমেন্টারি তৈরি করব। আপনার মন্ত্রিত্ব যাওয়ার পরে আপনার পরিস্থিতি কেমন হবে সে বিষয়ের উপর। মন্ত্রী তখন বলে যে সব ঠিক আছে, আগে ট্রেনের লোকদের কি অবস্থা করা যায় সেটি দেখো। ওই ক্যামেরাম্যান তো মন্ত্রীর লোক হয়ে নিজের শরীরের গরম আর টিকে রাখতে পারছিল না। সে ট্রেনের লোকজনদের কাছে গিয়ে গরম দেখানোর চেষ্টা করে। ট্রেনের লোকজনেরা তার কাপড় চোপড় খুলে মন্ত্রীর বগিতে পাঠিয়ে দেয়। সে কান্না করতে করতে সেখানে চলে আসে। সব ঘটনাগুলো খুলে বলে। মন্ত্রীর শালী সকলে মিলে বিষয়টি নিয়ে মজা নেয় এবং মন্ত্রী বিষয়টি সিরিয়াসনেস বুঝতে পারে। এদিকে আজিজ ডাক্তারকে তার বউয়ের কাছে যেতে দিবে না, কারণ সে ছেলে ডাক্তার। তার বউয়ের জীবনও যদি চলে যায় তারপরও যাক, আল্লাহর নামে সে ছেড়ে দিতে চায়। তবে ছেলে ডাক্তারের কাছে তার ওয়াইফের ডেলিভারি করাতে চায় না। রশিদ অনেক বোঝানোর চেষ্টা করে আজিজকে, কিন্তু আজিজ শুনতে চায় না। পরে জাফরের ফ্রেন্ড রুবি এবং রশিদ সকলে মিলে আজিজকে বেঁধে ফেলে আর ডক্টরকে আজিজের রুমে পাঠিয়ে দেয়। চিত্রা আর ডক্টর মিলে অ্যাফিয়ার ডেলিভারির প্রস্তুতি নিয়ে নেয় আর প্রয়োজনীয় সকল কিছু জাফরকে তার কম্পার্টমেন্ট থেকে নিয়ে আসতে বলে। সকলে মিলে ডেলিভারির সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। ওদিকে মন্ত্রীর লোকজনেরা ভয়ে ট্রেন থেকে নেমে যেতে চায়। জঙ্গলের মধ্যেই ট্রেনের শিকল টেনে নেমে যেতে চায়, যদি ট্রেনের লোকজনেরা তাদের উপর কোনো আক্রমণ করে সে ভয়ে। মন্ত্রীর ওয়াইফ সুরমাও ট্রেন থেকে নেমে যেতে চায়। মন্ত্রীকে বলে, তুমিও আমাদের সাথে নেমে যাও, চলো। মন্ত্রী বলে যে না, আমি যদি নেমে যাই আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, আমি আমার ইমেজ নষ্ট করতে চাই না। সুরমা অনেকভাবে মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মন্ত্রী না বলে দেয়। পরে মন্ত্রীর লোকজনেরা ট্রেনের শিকল টেনে ট্রেন থেকে নেমে যায়। ওদিকে আফিয়ার একটি ছেলে সন্তান হয়। আফিয়া আজিজের কোলে বাচ্চা তুলে দেয়। আজিজ বাচ্চাকে বাইরে নিয়ে আসে। রশিদ এবং সকলে বাচ্চাকে দেখে অনেক খুশি হয়ে যায়। রশিদ বলে, বাচ্চার কানে আজান দাও। আজিজ তার সন্তানের কানে আজান দেয়। সন্তান হলেও আফিয়া ক্রিটিক্যাল অবস্থায় থাকে, তার ব্লিডিং থামছিল না। এমার্জেন্সি তাকে হসপিটালে নিতে হবে, না হলে সে সেন্সলেস হয়ে যেতে পারে। আর ট্রেনের শিকল টানার কারণে ট্রেনের চাকা জাম হয়ে গিয়েছে, সেটি কোনোভাবেই ছাড়ছে না। সকলে ফোনে ট্রাই করছিল, কিন্তু জঙ্গলের মধ্যে সেখানে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। ট্রেনের চাকা সারানোর জন্য মেকানিক দরকার, সময় লাগবে ট্রেন চালু করতে। দ্রুত আফিয়াকে হসপিটালে না নিলে কোনো বিপদ ঘটতে পারে। আজিজ সব দোষ দিচ্ছিল ডাক্তারের, সে ভুয়া ডাক্তার এসব বলছিল। এক পর্যায়ে ট্রেনের লোকেরা এসে বলে যে কাছে একটি হসপিটাল পাওয়া যেতে পারে, কিন্তু রাস্তা তো আমরা চিনব না। তখন ট্রেনে একজন চোর ছিল যে পকেটমার, সে ডাক্তারের মানিব্যাগ মেরে দিয়েছিল শুরুতেই। সে বলে যে আমি এখানকার রাস্তা চিনতে পারবো হয়তো, তবে আমার সাথে কে কে যাবেন? ওই চোরের সাথে জাফর যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এখানে রুবির একটু মায়াদয়া দেখানো হয়, মানে রুবির কাছেও সে হিরো হয়ে যায়। জাফর আর তার বন্ধুকে পাঠিয়ে দিতে চায়, কিন্তু জাফর বলে যে না, তার বন্ধু এখানে থাকুক, তোমার দরকার পড়তে পারে বা এখানে কোনো কাজে লাগতে পারে, আমি যাচ্ছি এই লোকের সাথে। পরের সিনে দেখা যায় আজিজ খুব মন খারাপ করে বসে আছে। রশিদ আজিজকে একটু সান্ত্বনা দিতে যায়। তখন আজিজ জানায় আজিজ ক্যান্সারের পেশেন্ট, সে আর কিছুদিন বাঁচবে। তার ওয়াইফ এসব জানে না, তাই সে দ্রুত তার পরিবারের কাছে যাচ্ছিল। সেখানে যে জমিজমা আছে সেগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা তার ওয়াইফের হাতে দিয়ে যেতে চাচ্ছিল, কারণ তার মেয়ে রয়েছে। আজিজ বলার চেষ্টা করছিল যে তার প্রথম বাচ্চা মেয়ে হয়েছে শুনে সে 3 দিন তার বাচ্চার মুখই দেখেনি। আজকে তার মেয়ে বাচ্চায় তাকে সেভ করলো। সে যখন তার মেয়ে বাচ্চার শাসন পেতে চাচ্ছে তখন দুনিয়া থেকে সে বিদায় নিবে। এসব বলেই আজিজ কান্না শুরু করে, বলে যে এটাই হয়তো আমার শাস্তি। এই সব কিছু শুনে রশিদ বাধ্য হয়ে মন্ত্রীর কম্পার্টমেন্টে চলে যায়। সে মন্ত্রীকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। মন্ত্রী সবকিছু শুনে বলে যে না, আমার হাতের নাগালে কোনো কিছু নেই, আমি চাইলেও এখন হেলিকপ্টার নিয়ে আসতে পারবো না। রশিদ তো মন্ত্রীর কথা শুনে অনেক ক্ষিপ্ত হয়ে যায়, মানে সে চেষ্টা না করেই না বলে দিচ্ছে। রশিদ ক্ষিপ্ত হয়ে মন্ত্রীকে গালিগালাজ করতে চায়, কিন্তু অবশেষে গালিগালাজ না করতে পেরে ছোট্ট 2 লাইনের কিছু কথা বলে দেয়, তুই গু খা, বাসি পচা গু খা। সিন চলে আসে ডাক্তার আর ডাক্তারের মায়ের কাছে। তাদের মধ্যে ইমোশনাল কথাবার্তা হয়। ডাক্তারের মা জানতো সে তাকে তার গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার যে একবারে তার মাকে তার গ্রামের বাড়িতে রাখতে যাচ্ছে সে জানতো না।
কারণ ডাক্তার বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায়, তার ভালো ক্যারিয়ারের জন্য যেতে চায়। পরে ডাক্তার স্বীকার করে যে না মা, আমি তোমাকে ছেড়ে যাব না, যদিও যাই তোমাকে সাথে নিয়ে যাব, তোমাকে আলাদা রাখবো না। তার মা বলে তোর যেটা সুবিধা হয় তুই সেটাই করবি, আমার তোর সাথে থাকতে হবে না। ডাক্তার কান্নাকাটি শুরু করে। এখানে খুব সুন্দর ইমোশনাল একটা দৃশ্য দেখানো হয়। ওদিকে মন্ত্রীর বউ সুরমা এবং তার ছোট বোনের জামাই আর ব্যান্ডের লোকজন সকলে মিলে ক্যাম্পফায়ার করে গিটার নিয়ে সেখানে গান করছে। সবাই নীরবে বসে তা শুনছে। তখনই সুরমা তার হাজবেন্ডকে ফোন করে, মানে মন্ত্রীকে ফোন করে। মন্ত্রীকে সে বলে সেই কবিতাটি সে নিজে পাঠিয়েছিল, মানে মন্ত্রীর বউ কবিতা প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে মন্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফ থেকেই সে মন্ত্রীকে চিনত। মন্ত্রী আগে দেশের কথা বলতো, কিন্তু এখন প্রশ্ন ফাঁস হলেও তার টনক নড়ে না, সে শুধু চেয়ার পাল্টায়। তাকে শিক্ষা দেওয়ার জন্যই এই সব করেছে সে। আবার পরবর্তীতে প্রধানমন্ত্রীর সাথে সে কথাও বলে নিয়েছে তার রেজিগনেশনে যেন সে সিগনেচার না করে। মন্ত্রী তখন জিজ্ঞেস করে, তোমরা কোথায়? আমি সেখানেই আছি যেখানে আমাদের হানিমুন হওয়ার কথা ছিল, জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ক্যাম্পফায়ার করে। সবকিছুই আছে, শুধু তুমি নেই বলে সুরমা ফোন কেটে দেয়। এদিকে মন্ত্রী তার নিজের উপলব্ধি থেকে ফোন করে হেলিকপ্টার ডেকে নেয়। রাত কেটে সকাল হয়েছে, হেলিকপ্টার চলে আসে। আফিয়াকে হেলিকপ্টারে করে হসপিটালে নেওয়া হয়। অন্যদিকে ছাত্রদের সকালে যে এক্সাম ছিল সেটি মন্ত্রী একটা ফোন কলেই পিছিয়ে দেয়, বিকেলে নেওয়ার জন্য বলে দেয়। ছাত্ররাও খুশি হয়ে যায়, সকলে মন্ত্রীর নামে স্লোগান দিচ্ছিল। জাফর রুবিকে তার মনের কথা বলে দেয়, বলে যে রুবি, আমি তোমার ছন্দে আমার নিজের জীবনকে সাজাতে চাই। রুবি তখন বলে ওঠে, তুমি আসলে আমার ভালো চাও না। জাফর তো অবাক হয়ে যায়, কি হলো? জাফর জিজ্ঞেস করে, কেন? রুবি বলে যে এই যে তোমার জন্য এখন আমার পরীক্ষা ভালো হবে না, পরীক্ষার মধ্যেও আমি তোমার কথাই চিন্তা করব বলে রুবি হাসতে থাকে। জাফর বুঝে যায় যে রুবি তাকে ইয়েস বলেছে। রশিদ মন্ত্রীকে জিজ্ঞেস করে, আপনার সিদ্ধান্ত পাল্টালেন কেন? আপনি তো বলেছিলেন হেলিকপ্টার ডাকবেন না। মন্ত্রী বলে যে আমি শুধু চোখ বন্ধ করে চিন্তা করলাম যে আমার বউ কি করতে পারে এরকম সিচুয়েশনে। মনে হলো আমার বউ হলে এই কাজটাই করতো, তাই আমি এটিই করেছি। মানে সে তার বউকে উপরে রাখার চেষ্টা করছিল। রশিদ বলে, হ্যাঁ, সুখী দম্পতির লক্ষণ। মন্ত্রী বলে, তাহলে লাভ কি হলো? দিন শেষে তো একাই কম্পার্টমেন্টে বসেছিলাম। মন্ত্রী তখন বলে যে আপনার সাথে যে লাশটি, সে লাশটি কার? রশিদ তো অনেক অবাক হয়ে যায়। মন্ত্রী বলে যে আমি ট্রেনে যখন চেপে বসেছি তখন আমার সাথে কারা যাচ্ছে আমি তো অবশ্যই তাদের খবর রাখবো। ক্ষমতায় থাকতে হলে তথ্য রাখতে হয়। রশিদ বলে যে এটি আমার ছেলে, সে 23 বছর বয়সে মারা গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রশিদ এক ফরেনারকে বিয়ে করেছে, তার একটি সন্তান হয়েছে। সে সন্তান দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তাদের পরিবারের সকলেই 40 পার হলেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। সে অঙ্ক কষতে কষতে জীবনকে অতিক্রম করে ফেলেছে, কিন্তু তার ছেলে 23 বছর বয়সেই মারা গেল। তোমাদের হয়তো মনে আছে শুরুতে একটি আওয়াজ শোনা যাচ্ছিল ডেড বডির, বলেছিলাম এই ডেড বডিরই আওয়াজ এটি। সেই আওয়াজ বা সেই ছেলেটি রশিদের ছেলে। রশিদ আজিজের কাছে গিয়ে বসে তার মনের সুখে কান্না করে, তার ছেলের কথা মনে করে। এখানে মোশাররফ করিম সহ সকলেই বাস্তবিক অভিনয় করেছে। মন্ত্রী যাওয়ার সময় ট্রেনের লোকের সাথে দেখা করে, মানে যে মূল মাস্টার মাইন্ড মন্ত্রীদের পেরেশান করার, সেই লোকটি মন্ত্রীকে বলে যে স্যার, ওদের কারো কোনো দোষ নেই, যা হয়েছে আমার নির্দেশেই হয়েছে। মন্ত্রী তখন বলে যদি আমার পিএস এর সাথে তুমি টাকার লেনদেনটা করে ফেলতে তাহলে তুমি শাস্তি পেতে। মানে এখানে বোঝা যায় যে মন্ত্রী সবকিছুর আগাগোড়াই জানতো, সে ধাপে ধাপে সবকিছু নিজেই সাজিয়েছে। মন্ত্রী তার ব্যাগ হাতে করে নিয়ে হাঁটা দেয়। তখন ট্রেনের লোক জিজ্ঞেস করে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? মন্ত্রী বলে মধুচন্দ্রিমায়। ডাক্তার আর চিত্রারও রোমান্টিক সিন দেখানো হয়, তাদের মধ্যেও ভালোবাসার বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর দেখা যায় মন্ত্রী তার বউয়ের সাথে জঙ্গলে বসে হানিমুনের কথা বলছে, মানে তাদের স্মৃতিচারণা করছে। আর এদিকে রশিদ আর আজিজ রশিদের ছেলেকে কবর দিয়ে তার ছেলের স্মৃতিচারণা করছে। রশিদ তার ছেলের কথা মনে করে কান্না করছে। এই সিনেমাতে এক একজন দুর্দান্ত অভিনয় করেছে, একজন আরেকজন থেকে টপ নচ অভিনয় করেছে। আবেগ ভালোবাসা সবই ছিল এই সিনেমাতে। তোমরা আবেগ ভালোবাসার আরেকটি যদি সিনেমা দেখতে চাও তাহলে এই সিনেমাটি দেখতে পারো। সিনেমাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।